ভাবুন আপনি কোনো লিঙ্কে ক্লিক করেননি, কোনো ফেক ইমেইলও খোলেননি, কোনো অ্যাপ্লিকেশনও ডাউনলোড করেননি, কিন্তু তারপরেও আপনার কম্পিউটার হ্যাক হয়ে গেছে। ডেস্কটপ খুললেই আপনি দেখতে পাচ্ছেন আপনার ফ্যামিলি ফটো সেখানে নেই, অফিস ডকুমেন্ট নেই, বিজনেস অ্যাকাউন্ট নেই, সব ফাইলগুলো লক হয়ে গেছে। আর স্ক্রিন জুড়ে শুধু একটা লাল ওয়ার্নিং, উপস, ইউর ফাইলস হ্যাভ বিন এনক্রিপ্টেড। আর নিচে লেখা, ফাইল ফেরত চাইলে বিটকয়েনে $300 পাঠান। 3 দিনের মধ্যে টাকা না দিলে র্যানসাম ডবল হয়ে যাবে, আর 7 দিনের মধ্যে টাকা না দিলে আপনার কম্পিউটারের সমস্ত ফাইল ডিলিট হয়ে যাবে। এবার ভাবুন যে এই ঘটনা শুধুমাত্র আপনার কম্পিউটারে না, বরং একসাথে কয়েক হাজার, কয়েক লক্ষ কম্পিউটারে ঘটে, তাহলে কি হবে? যদি ব্যাংকে হয়, হসপিটালে হয়, রেলওয়ে স্টেশনে হয়, গভর্নমেন্ট অফিসে হয়। ভাবুন একজন ডাক্তার একটা ইমার্জেন্সি অপারেশন করার আগে পেশেন্টের যখন মেডিকেল রিপোর্ট দেখতে যাচ্ছেন, তখন স্ক্রিনে এরকমই একটা র্যানসাম মেসেজ ভেসে উঠছে। একটা রেলওয়ে স্টেশনে ট্রেনের টাইমিং দেখানোর বদলে ডিসপ্লে বোর্ডে হ্যাকারদের ওয়ার্নিং। না, এটা কিন্তু আমি কোনো সায়েন্স ফিকশন মুভির সিন বলছি না। দিনটা ছিল 12ই মে 2017। সেদিন গোটা পৃথিবী বুঝতে পেরেছিল যুদ্ধ করার জন্য সবসময় বন্দুক, বোমা বা মিসাইল লাগে না। কখনো কখনো কয়েক লাইনের কম্পিউটার কোডও গোটা পৃথিবীকে হাঁটু গেড়ে বসিয়ে দিতে পারে। আর এই ভয়ঙ্কর সাইবার অ্যাটাকের নাম ছিল ওয়ানাক্রাই। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এই ভাইরাস দাবানলের মতো প্রায় 150টারও বেশি দেশে ছড়িয়ে পড়ে। 2,30,000-এরও বেশি কম্পিউটার এই ভাইরাসের কারণে এফেক্টেড হয়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কম্পিউটার ভাইরাস এতটা ভয়ঙ্কর হলো কিভাবে? এর পেছনে কারা ছিল? শুধুই কি টাকা আদায় করার জন্য এই অ্যাটাকটা করা হয়েছিল? আর জানলে আশ্চর্য হবেন, এই ভয়ঙ্কর ভাইরাস অ্যাটাককে আটকে দিয়েছিল একটি 22 বছরের যুবক, তাও আবার মাত্র $10 খরচ করে। কিভাবে? চলুন আজ বলবো। নমস্কার, আমি রয়েছি মিঠুন আপনার সাথে, আর আপনি দেখছেন রোমাঞ্চপিডিয়া। আজকের গল্পে আমরা জানবো সেই ভয়ঙ্কর ওয়ানাক্রাই ভাইরাসের ব্যাপারে, যে ভাইরাস হাসপাতাল, ব্যাংক, রেলওয়ে, ফ্যাক্টরি সবকিছুকে থামিয়ে দিয়েছিল। তো চলুন শুরু করা যাক। এই পুরো ঘটনাটা বুঝতে গেলে আমাদেরকে কয়েক বছর পিছিয়ে যেতে হবে, কারণ এই ওয়ানাক্রাইয়ের জন্ম কিন্তু 2017-তে হয়নি। এর বীজ বোনা হয়েছিল 2 অন্ধকার জায়গায়। একদিকে আমেরিকার এনএসএর গোপন সাইবার ল্যাব, আর অন্যদিকে পৃথিবীর সবচেয়ে রহস্যময় দেশ নর্থ কোরিয়া। দেখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোরিয়া দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল। উপরের দিকে ছিল নর্থ কোরিয়া আর নিচের দিকে ছিল সাউথ কোরিয়া। তো নর্থ কোরিয়া ছিল বরাবরই কমিউনিস্ট কান্ট্রি। এদের সাথে শুরুর দিকে চীন এবং সোভিয়েত ইউনিয়নের ভালো সম্পর্ক ছিল, কিন্তু 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, আর চীন ও আমেরিকার সাথে তাদের সম্পর্ক ঠিক করে নেয়। ফলে বিশ্ব বাণিজ্যের দিক থেকে নর্থ কোরিয়া একেবারে একা হয়ে পড়ে। তার উপরে লাগাতার আমেরিকার ইউরোপ এই দেশটার উপরে স্যাংশন চাপায়। এই দেশটার কাছে টাকা ছিল না, খাদ্য সংকট ছিল। আবার এই দেশটাকে নিজেকে টিকে থাকতে গেলে তাদের দরকার অস্ত্রশস্ত্র। আর ঠিক এই সময়টার মধ্যেই সারা বিশ্ব জুড়ে ইন্টারনেট বুম করছিল। এই সময় নর্থ কোরিয়াও বুঝে গিয়েছিল যে আধুনিক যুদ্ধ শুধু বন্দুক, ট্যাঙ্ক আর মিসাইল দিয়ে হবে না। কম্পিউটার আর ইন্টারনেট দিয়েও সুপার পাওয়ার দেশগুলোকে আঘাত করা যাবে। এরপরেই নর্থ কোরিয়া তৈরি করে তাদের কুখ্যাত সাইবার আর্মি, যাকে অনেকেই বিউরো 121 বা অনেকে লেজারাস গ্রুপ নামেও জানে। তাদের প্রথম টার্গেট ছিল সাউথ কোরিয়া। এরপর 2014 সালে সোনি পিকচার্স হ্যাক, আর 2016 সালে বাংলাদেশ ব্যাংক হেইস্টের মতো ঘটনাগুলোতে তাদের নাম জড়ায়। বাংলাদেশ ব্যাংক থেকে নর্থ কোরিয়ার লোকেরা কিভাবে $1 বিলিয়ন চুরি করেছিল, সেই বিষয়ে আমি এই ভিডিওতে আলোচনা করেছিলাম। আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। মানে এক কথায় বলতে গেলে নর্থ কোরিয়া তাদের একটা ভীষণই পাওয়ারফুল সাইবার অ্যাটাক আর্মি তৈরি করে ফেলেছিল। অন্যদিকে আবার 2017 সালের দিকে নিউক্লিয়ার টেস্ট নিয়ে নর্থ কোরিয়ার উপর আরও চাপ বাড়তে থাকে। আর ঠিক এই পরিস্থিতিতেই নর্থ কোরিয়ার হাতে এমন একটা সাইবার ওয়েপেন আসে, যেটা তারা নিজেরা বানায়নি, যেটা এসেছিল তাদেরই চরম শত্রু দেশ আমেরিকার হাত থেকে। চলুন বিষয়টা বুঝিয়ে বলছি। 2016 সালের আগস্ট মাসে সাইবার দুনিয়ায় এমন একটা ঘটনা ঘটে, যেটা প্রথমে অনেকেই বিশ্বাস করতে পারেননি। ইন্টারনেটে হঠাৎ করে সামনে আসে একটা রহস্যময় হ্যাকার গ্রুপ, দ্য শ্যাডো ব্রোকার্স। এরা কোনো সাধারণ হ্যাকার ছিল না। ইভেন কেউ জানতও না এরা কোথা থেকে এসেছে, এরা কোন দেশে থাকে। কিন্তু এরা সামনে এসে দাবি করে যে এরা এনএসএর একটা সিক্রেট ইউনিটকে হ্যাক করেছে। এবার প্রশ্নই, এনএসএ কি? এনএসএ মানে হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি, আমেরিকার সবথেকে পাওয়ারফুল স্পাই অর্গানাইজেশনগুলোর মধ্যে একটা।
এরা শুধুমাত্র কিন্তু ওই ফোন ট্যাপ করে না, বরং সাইবার জগতে অনেক সিক্রেট ওয়েপেনও তৈরি করে। এই এনএসএর ভেতরেই ছিল একটা ভীষণই সিক্রেট ইউনিট, টাও, অর্থাৎ টেইলর্ড অ্যাক্সেস অপারেশনস। এরা আমেরিকার সরকারের আন্ডারে থাকলেও এরা কিন্তু ইল্লিগাল কাজ করত। মানে পৃথিবীর বিভিন্ন কম্পিউটারের সিস্টেমে ঢোকার জন্য এরা অ্যাডভান্সড হ্যাকিং টুলস বানাতো। এমন কিছু টুলস যেগুলো অ্যান্টিভাইরাস ডিটেক্ট করতে পারে না। এগুলো এতটাই পাওয়ারফুল যে কয়েকশো কিলোমিটার দূর থেকে যে কারোর কম্পিউটার তারা হ্যাক করে দিতে পারত। তো এই হ্যাকার গ্রুপ শ্যাডো ব্রোকার্সরা দাবি করে যে তারাই এনএসএকে হ্যাক করে সেখান থেকে এমনই একটা সিক্রেট ওয়েপেন চুরি করে নিয়েছে। এবার প্রথম দিকে এদের কথায় তেমন কেউ একটা গুরুত্ব দেয়নি। অনেকে ভাবে যে এটা হয়তো কোনো অনলাইন প্র্যাঙ্ক বা পাবলিক স্ট্যান্ড, কারণ এনএসএ একটা ভীষণই সিকিউর সংস্থা, এখান থেকে কোনো কিছু চুরি করে নেওয়া অতটা সহজ নয়। কিন্তু কিছুদিন পর শ্যাডো ব্রোকার্স ইন্টারনেটে কয়েকটা স্যাম্পেল কোড রিলিজ করে, আর তখনই সাইবার এক্সপার্টসদের চোখ কপালে উঠে যায়। কারণ কোডগুলো পরীক্ষা করে তারা বুঝতে পারে যে এগুলো কোনো অ্যামেচার হ্যাকারের বানানো জিনিস নয়, এগুলো রীতিমতো মিলিটারি গ্রেডের সাইবার ওয়েপেন, ভীষণই সফিস্টিকেটেড, ভীষণই ক্লিন। এবার শ্যাডো গ্রুপ চাইছিল এই টুলসটাকে তারা নিলামে তুলবে, এবং এর জন্য তারা দাম ধরে $1 মিলিয়ন বিটকয়েন, মানে প্রায় $66 বিলিয়ন। এবারে হিউজ প্রাইস বলুন বা অন্য কোনো কারণ, কেউই শ্যাডো ব্রোকার্সদের কাছ থেকে এই টুলসগুলো কিনছিল না। তখন রীতিমতো বিরক্ত হয়েই 2017 সালের 14 এপ্রিল তারা এই কোডটাকে পাবলিকলি রিলিজ করে দেয়। এই লিকের নাম ছিল লস্ট ইন ট্রান্সলেশন, আর এই লিকড টুলসগুলোর মধ্যে সবথেকে ভয়ঙ্কর ছিল ইটারনাল ব্লুজ। এবার এই পুরো ঘটনাটা বুঝতে গেলে কিন্তু এই ইটারনাল ব্লুজকে আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে। তো চিন্তার কারণ নেই, আপনাকে কোনো কম্পিউটার এক্সপার্ট হতে হবে না, আমি আপনাকে একদম সহজ ভাষায় বুঝিয়ে বলছি। আমাদের কম্পিউটারে যে অপারেটিং সিস্টেম থাকে, যেমন উইন্ডোজ, এই ইটারনাল ব্লুজ হচ্ছে সেই উইন্ডোজ ভাঙার চাবি। উইন্ডোজের যে অপারেটিং সিস্টেম, সেখানে একটা ভীষণই পুরনো একটা ফিচার ছিল যার নাম এসএমবি, সার্ভার মেসেজ ব্লক। এই ফিচারের কাজ ছিল এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল শেয়ার করা, প্রিন্টার শেয়ার করা বা নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেশন করা। এবার আপনারা যদি কখনো কোনো অফিসে বা কোনো হসপিটালে যান, সেখানে দেখতে পাবেন যে সেখানে থাকা সমস্ত কম্পিউটারগুলো একটা সিঙ্গেল নেটওয়ার্কে কানেক্টেড থাকে। এর ফলে কি হয়, খুব সহজেই একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ফাইল শেয়ার করা যায়, প্রিন্ট করা যায়, আর এই কাজের জন্যই এসএমবি ব্যবহার করা হতো। কিন্তু সমস্যা হচ্ছে, উইন্ডোজের এই এসএমবির ভেতরে একটা ভয়ঙ্কর সিকিউরিটি হোল ছিল। এটা এমন একটা উইকনেস যেটা ব্যবহার করে হ্যাকাররা খুব সহজেই যে কোনো কম্পিউটার সিস্টেমের মধ্যে ঢুকে পড়তে পারত। তার জন্য ওই ইউজারকে কোনো লিঙ্কে ক্লিক করতে হতো না বা কোনো অ্যাপস ডাউনলোড করতে হতো না, শুধুমাত্র কম্পিউটারটাকে লোকাল নেটওয়ার্কের মধ্যে কানেক্টেড থাকতে হতো। এবার হ্যাকাররা কি করতো, অনেক দূর থেকেই, মানে ধরুন ইন্টারনেটের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে, তারা ওই কম্পিউটারের এসএমবি সার্ভিসে কিছু স্পেশালি ক্রাফটেড ডেটা প্যাকেট পাঠাতো, মানে কিছু ফাইল পাঠাতো। তখন কম্পিউটার ভাবতো যে এটা হয়তো কোনো সাধারণ ফাইল, ফলে কম্পিউটারের যে অ্যান্টিভাইরাস সেটাও সেভাবে কাজ করতো না। আর একবার সেই প্যাকেটের ভেতরে থাকা কোড কম্পিউটারের ভেতরে এন্ট্রি নিলেই হ্যাকাররা ওই কম্পিউটারের পুরো অ্যাক্সেস পেয়ে যেত। এবার এখানে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপারটা আসে যে আমেরিকার সিকিউরিটি এজেন্সি মানে এনএসএ এই টুলস কেন বানালো। আসলে আমেরিকার এই গোয়েন্দা সংস্থাগুলো আমেরিকা সহ সারা বিশ্ব জুড়ে মাস সার্ভিলেন্স চালায়, আর এই টুলসের মাধ্যমে এবং উইন্ডোজের ওই দুর্বলতাকে কাজে লাগিয়ে তারা খুব সহজেই বিভিন্ন কম্পিউটারে এন্ট্রি নিতে পারত। মানে এক কথা, এটা ছিল একটা ওয়েপেন। কিন্তু শ্যাডো ব্রোকার কি করে, তারা এই ওয়েপেনটাকে পাবলিকলি করে দেয়। মানে সেই ওয়েপেনটা এখন সবার হাতে চলে গেছিল। এটা এমন একটা ওয়েপেন ছিল যেটা ভালো মানুষের কাছেও গিয়েছিল, আবার খারাপ মানুষের কাছেও গিয়েছিল। এবার এনএসএ কিন্তু এই জিনিসটা আগেই বুঝে গিয়েছিল যে তাদের কিছু জিনিস হ্যাক হয়েছে, তাই তারা মাইক্রোসফটকে এই বিষয়ে অনেক আগে থেকেই জানিয়েছিল। এই কারণে মাইক্রোসফট খুব দ্রুতই একটা সিকিউরিটি আপডেট রিলিজ করেছিল। এই আপডেট ইনস্টল করলে ইটারনাল ব্লু আর কাজ করতো না। কিন্তু সমস্যা হলো, ওই সময় এমন তো নয় যে পৃথিবীর সমস্ত কম্পিউটারগুলো আপডেট করে নেবে। অনেক জায়গায় উইন্ডোজ আপডেট বন্ধ ছিল, অনেক অফিসে পুরনো সিস্টেম চলছিল, অনেক হসপিটালের মেশিন হয়তো অনেক পুরনো সফটওয়্যারে চলতো, যেগুলো আপডেট করাই কঠিন ছিল। অনেক ব্যাংক, গভর্নমেন্ট অফিস, ফ্যাক্টরি, রেলওয়ে সিস্টেম সব জায়গাতেই পুরনো উইন্ডোজ মেশিন পড়েছিল। আর ঠিক এই সময় গল্পে এন্ট্রি নেয় নর্থ কোরিয়ার ল্যাজারাস গ্রুপ। আপনাদেরকে আগেই বলেছি যে ল্যাজারাস গ্রুপ এর আগেও সোনি পিকচার্স হ্যাক করেছিল, বাংলাদেশ ব্যাংক ডাকাতি করেছিল। তারা জানতো কিভাবে ম্যালওয়্যার তৈরি করতে হয়, কিভাবে ব্যাংক সিস্টেম টার্গেট করতে হয়, কিভাবে প্যানিক ক্রিয়েট করতে হয়। আর এবার তাদের হাতে এসে যায় এনএসএর ফাঁস হওয়া সেই সাইবার ওয়েপেন ইটারনাল ব্লু। ল্যাজারাস গ্রুপ ঠিক করে
র্যানসামওয়্যারের সঙ্গে ইটারনাল ব্লুকে জুড়ে দেবে। র্যানসামওয়্যার হচ্ছে এমন একটা ম্যালওয়্যার যেটা আপনার কম্পিউটারকেই এনক্রিপ্টেড করে দেবে এবং আপনার সেই ফাইলগুলোকে ফেরত পাওয়ার পরিবর্তে আপনার কাছ থেকে টাকা দাবি করবে। আর এটা হচ্ছে এক ধরনের কম্পিউটার ওয়ার্ম, যেটা নিজে নিজে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ছড়িয়ে পড়তে পারে। সাধারণ ভাইরাস ছড়াতে গেলে মানুষের ভুলের দরকার হয়, কিন্তু ওয়ার্ম ছড়ায় নিজের ক্ষমতায়। তো ল্যাজারাস গ্রুপ কি করে, তারা র্যানসামওয়্যারকে একটা ওয়ার্মের রূপ দেয়, মানে এই ফাইলটা নিজে নিজে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ছড়িয়ে পড়তে পারবে এবং সেই কম্পিউটারগুলোকে লক করে দেবে। আর সেই কম্পিউটারগুলোতে ঢোকার জন্য তারা ব্যবহার করছিল ইটারনাল ব্লু। আর এটা থেকেই জন্ম হয় ওয়ানাক্রাইয়ের। এরপরেই আসে সেই দিন 12ই মে 2017। সকাল থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ কম্পিউটার অন করতে শুরু করে, কেউ অফিসে, কেউ হসপিটালে, কেউ রেলওয়ে কন্ট্রোল রুমে। কিন্তু তারা কম্পিউটার অন করেই দেখতে পায় তাদের সিস্টেম লকড হয়ে গেছে, স্ক্রিন রেড হয়ে গেছে, আর মেসেজে একটাই কথা লেখা, উপস, ইউর ফাইলস হ্যাভ বিন এনক্রিপ্টেড, পে $300 ইন বিটকয়েন। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ওয়ানাক্রাই ছড়িয়ে পড়ে 150টারও বেশি দেশে। 2 লক্ষেরও বেশি কম্পিউটার আক্রান্ত হয়। কার্যত কম্পিউটারের উপর নির্ভরশীল যে কোনো সংস্থা পুরোপুরি থমকে যায়, কারণ তাদের কাছে তাদের কম্পিউটারের আর কোনো রকম অ্যাক্সেস ছিল না। পরিস্থিতি এমন ছিল যে হয় তাদেরকে পেমেন্ট করতে হবে, নাহলে 7 দিনের মধ্যে তাদের সিস্টেম ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। সাইবার সিকিউরিটি টিম বুঝতেই পারছিল না যে তারা ঠিক কী করবে, কারণ এটা ইমেলের মতো ধীরে ধীরে ছড়াচ্ছিল না, বরং নেটওয়ার্ক ধরে দাবানলের মতো এগিয়ে যাচ্ছিল। একটা সিস্টেমকে বাঁচানোর আগেই আরও 10টা সিস্টেম এফেক্টেড হয়ে পড়ছিল। অনেকেই ভাবছিল যে এবার হয়তো ইন্টারনেটের একটা বড় অংশকে ডিসকানেক্ট করতে হবে, আর তেমনটা হলে সারা পৃথিবী জুড়ে ফিনান্সিয়াল ইনস্টিটিউটগুলো কোল্যাপস করে যেত। আর ঠিক এই সময় গল্পে এন্ট্রি নেয় একটি 22 বছরের ছেলে, যিনি একজন ইয়ং ম্যালওয়্যার রিসার্চার, মার্কাস হাচিন্স। মার্কাস তখন ওয়ানাক্রাইয়ের কোড অ্যানালাইসিস করছিলেন। তিনি খুঁজছিলেন যে ভাইরাসটা আসলে কিভাবে কাজ করে, এটা কিভাবে ছড়াচ্ছে, আর কিভাবে এটাকে আটকানো যায়। কোড ঘাঁটতে ঘাঁটতে তিনি একটা অদ্ভুত জিনিস দেখতে পান। ওয়ানাক্রাই যখন চালু হয় তখন সেটা প্রথমে একটা অদ্ভুত ওয়েবসাইট অ্যাড্রেসে কানেক্ট করার চেষ্টা করে, যার ডোমেন নামটা ছিল এইরকম, কিছুটা অদ্ভুত এবং অনেকটা লম্বা, প্রায় অর্থহীন। মার্কাস ভাবেন যে এই ডোমেনটা এখানে কি করছে। তিনি ডোমেনটা সার্চ করেন। তিনি দেখতে পান যে এই ডোমেনটা কারোর নামেই রেজিস্টার করা নেই, অর্থাৎ এই ওয়েবসাইটটা আসলে এক্সিস্টই করে না। কৌতূহলবশত মার্কাস তখন মাত্র $10 খরচ করে ওই ডোমেনটা কিনে ফেলেন, আর তারপর ওই ওয়েবসাইটটাকে তিনি লাইভ করে দেন। আর তারপরেই ঘটে যায় একটা অবিশ্বাস্য ঘটনা। হঠাৎ করেই ওয়ানাক্রাই ছড়িয়ে পড়া বন্ধ হয়ে যায়। নতুন কম্পিউটার ইনফেক্ট হলেও ভাইরাসটা নিজেকে বন্ধ করে দিচ্ছিল। মার্কাস নিজেও প্রথমে বুঝতে পারছিল না যে একটা ডোমেইন কেনার ফলে কি করে একটা গ্লোবাল সাইবার অ্যাটাক বন্ধ হয়ে গেল। পরে বোঝা যায় যে ওয়ানাক্রাইয়ের ভেতরে একটা কিল সুইচ ছিল। ওয়ানাক্রাই যখন চালু হতো তখন সেটা আগে ওই অদ্ভুত ডোমেইনে কানেক্ট করার চেষ্টা করত। যদি ডোমেনটা লাইভ না থাকে তাহলে ভাইরাস কাজ করতে শুরু করত, কিন্তু যদি ডোমেনটা লাইভ থাকে তাহলে ভাইরাস ধরে নিত যে হয়তো তাকে কোনো রিসার্চার বা সিকিউরিটি ল্যাব অ্যানালাইজ করছে, তাই সে নিজেকে বন্ধ করে দিত। হ্যাকাররা হয়তো এই ফিচারটাকে রেখেছিল নিজেদের টেস্ট এনভায়রনমেন্টকে ডিটেক্ট করার জন্য, কিন্তু তারা ভাবতেও পারেনি পৃথিবীর অপর প্রান্তে বসে একটি ছেলে মাত্র $10 খরচ করে তাদের এত বড় একটা অ্যাটাককে ধূলিসাৎ করে দেবে। আর এই ডোমেনটা লাইভ হওয়ার ফলে বেঁচে যায় পৃথিবীর লক্ষ লক্ষ কম্পিউটার এবং সেই কম্পিউটারের সাথে জড়িয়ে থাকা সমস্ত সিস্টেমগুলো। পরবর্তীকালে এই ওয়ানাক্রাই নিয়ে অনেক রিসার্চ হয় এবং এই রিসার্চের মাধ্যমে উঠে আসে যে ওয়ানাক্রাইয়ের কিছু কোড ল্যাজারাস গ্রুপের ম্যালওয়্যারের সঙ্গে মিলে যাচ্ছে। 2017 সালের শেষের দিকে আমেরিকা, ইউকে সহ বেশ কয়েকটা দেশ অফিসিয়ালি ওয়ানাক্রাই অ্যাটাকের পেছনে নর্থ কোরিয়াকে দায়ী করে। তবে সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এত বড় একটা গ্লোবালি অ্যাটাক করার পরেও হ্যাকাররা কিন্তু খুব বেশি টাকা আয় করতে পারেনি। তারা মাত্র কয়েকটি বিটকয়েন ওয়ালেট ব্যবহার করেছিল। অনেক ভিকটিম তাদেরকে টাকা দিলেও তারা তাদের ফাইল ফেরত পায়নি। কিল সুইচ থাকার কারণে অ্যাটাক দ্রুত থেমে যায়। ফলে মোট র্যানসাম কালেকশন হয়েছিল প্রায় $1,40,000, কিন্তু পরোক্ষভাবে এর ফলে ক্ষতি হয়েছিল কয়েক বিলিয়ন ডলারের। আর বলতে পারেন এটাই ছিল ভবিষ্যতে সাইবার ওয়ারের একটা ট্রেলার মাত্র। এটা দেখিয়ে দিয়েছিল যে মডার্ন যুদ্ধক্ষেত্রে বোমা, বন্দুক, মিসাইলের পাশাপাশি আরেকটা অস্ত্র আছে, কোডিং। সেই কোড যদি ভুল হাতে পড়ে যায় তাহলে সারা পৃথিবীকে তারা কাঁদিয়ে দিতে পারে। সম্ভবত এই কারণেই এর নাম হয়েছিল ওয়ানাক্রাই। আপনাদেরকে আমি এনএসএর এই তো একটা ছোট্ট টুলসের ব্যাপারে বললাম,
এনএসএ এমনই একটা টুলস বানিয়েছিল যে টুলসের মাধ্যমে তারা ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামকে কয়েক দশক পিছিয়ে দিয়েছে। আর এই ভাইরাসটাও কিন্তু একটা অদ্ভুত ধরনের ভাইরাস ছিল। এই বিষয়ে ডিটেলস জানার জন্য এই ভিডিওটা দেখুন। আপনারা যারা জানেন না তাদেরকে বলে দেই, আমরা আমাদের পডকাস্ট চ্যানেল শুরু করেছি। রোমাঞ্চপিডিয়ার মতোই পডকাস্ট চ্যানেলেও আমরা হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, স্পিরিচুয়াল নলেজ এই সমস্ত বিষয়ে কথা বলি। আপনি চাইলে আমাদের পডকাস্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আপনি আমাদের স্পটিফাইতেও জয়েন করতে পারেন, স্পটিফাইয়ের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।